আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য, তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সার। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, শুরু করতে চাচ্ছি যে বাংলাদেশের উপর যে নতুন যে 10% শুল্ক আরোপ, সেটা নিয়ে আপনার মন্তব্য, এটা নিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। আপনি বিষয়টা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে যে শুল্ক আরোপ করেছে 10%, তো এটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে করা হয়েছে। এই বিষয়টা গত ফেব্রুয়ারিতে আপনার প্রেসিডেন্টের যে অর্ডার ছিল সেখানে যে 19% যে আমাদের একটা পাল্টা শুল্ক, যেটাকে রেসিপ্রোকাল ট্যারিফ আমরা বলতাম, সেটা দেওয়ার পরে সেটা নিয়ে একটা আইনি প্রক্রিয়া যায়। আইনি প্রক্রিয়া গিয়ে আইনিভাবে মার্কিন আদালত কর্তৃক সেই ট্যারিফটাকে, পাল্টা শুল্ককে রহিত করা হয়। তো তারপরে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এটাকে আবার নতুন করে 10% দেয়া হয় এই গত বৃহস্পতিবার আর কি, যেটা কার্যকরী হয় গত শুক্রবার থেকে আর কি। তো এটা আমি মনে করি যে এটা খুব একটা আমাদের জন্য নেতিবাচক প্রভাব পড়বে না, কারণ আগেই কিন্তু সেটা বিভিন্নভাবে 19%-এর পরে আবার 10% করা হলো। এটাকে আবার সেই একই যে আলটিমেটলি সেই একই রেটটা বহাল থাকলো আর কি। তো এখানে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি 60টা দেশকে এই করের আওতায়, নতুন করের আওতায় নিয়ে আসা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আর এখানে যে কস্টটা দেওয়া হয়েছে সেটা হলো যে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের নিয়ন্ত্রণ করতে না পারার কারণে এই শুল্কটা দেওয়া হয়েছে, যেটাকে আমরা আসলে মনে করি এটা একটা ভিত্তিহীন অভিযোগ আর কি, ভিত্তিহীন এবং অযৌক্তিক অভিযোগ আমি মনে করি। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ এখন কমপ্লায়েন্সের ব্যাপারে খুবই ভালো একটা অবস্থানে আছে। জি, এই জায়গাটাতে যদিও আমাদের একটা কন্ডিশন আছে, আমরা সেই জায়গাটা নিয়ে একটু পরে আসবো। তার আগে যদি একটু জানতে চাই যে সেই 10% যে শুল্ক আরোপ করা হয়েছে সেখানে আমাদের প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমরা কিন্তু একটু এগিয়ে আছি। চীন, যেমন আমাদের প্রতিযোগী দেশের মধ্যে আমরা যে চীন এবং ভিয়েতনামকে মনে করি, এই দুটো দেশের কিন্তু আবার আমাদের থেকে 2.5% বেশি আছে। তো সেক্ষেত্রে আমরা কিছুটা সুবিধাজনক অবস্থানে আমরা থাকবো, কিন্তু তার একটা নেতিবাচক প্রভাব আছে যে যখনই ট্যাক্স বেড়ে যাবে তখন আপনার ভোক্তা চাহিদা কমে যাবে, তো আভ্যন্তরীণ খরচও বেড়ে যাবে। তখন হয়তো ইম্পোর্টাররা সে ব্যাপক হারে আগে যেভাবে ভলিউমেট্রিক যে ইম্পোর্টটা হতো সেটাতে একটু ভাটা পড়তে পারে আর কি। কিন্তু আমরা পজিটিভ সাইডটাই যদি হচ্ছে একটু চিন্তা করি, পজিটিভ সাইড হলো প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমরা একটু সুবিধাজনক অবস্থানে আছি। আর মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একক একটা বাজার, আপনারা জানেন। তো সেই জায়গায় আমাদের যে সস্তা শ্রমে উৎপাদিত যে কোয়ালিটি প্রোডাক্ট, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক সমাদৃত হয়েছে ইতিমধ্যে, এবং সেখানে কিন্তু আমরা আমাদের এই পণ্যের ব্যাপারে বিশেষ করে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ উত্তর আমেরিকাতে একটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় অর্ডারের কোনো খুব যে বেশি ঘাটতি হবে তা না, কারণ তাদের তো সোর্সিং করতেই হবে, কোনো না কোনো দেশ থেকে তো নিতে হবে। তো তুলনামূলকভাবে আমরা যেহেতু আমাদের প্রতিযোগীদের চেয়ে একটু সুবিধাজনক অবস্থানে আছি, সেক্ষেত্রে আমার মনে হয় খুব একটা সমস্যা হবে। এখানে আমাদের সক্ষমতা, উৎপাদনশীলতা, আমাদের টেকসই প্রযুক্তি, এগুলোকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমরা পিছিয়ে পড়ব না। জি, তো যেটা বলছিলেন যে এটার কিছু নেগেটিভ সাইডও আছে, এবার যদি একটু নেগেটিভ সাইডটাও শুনি। নেগেটিভ সাইড বলতে যে আমি যেটা বললাম যে ভোক্তা চাহিদাটা আপনার হ্রাস পাবে, তারপর আপনার সেটা হয়তো বিকল্প কোনো বাজারে চলে যেতে পারে, কারণ 60টা দেশের বাহিরেও তো তারা বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে। তো তারা হয়তো বায়াররা একটু সোর্সিং করবে, যেখানে এখানে যে 10% আর আগের যে প্রচলিত যে 15%, টোটালি কিন্তু একটা বায়ারকে, মার্কিন যুক্তরাষ্ট্রের বায়ারকে বাংলাদেশ থেকে পণ্য নিতে গেলে এখন আপনি 25% ট্যাক্স দিয়ে নিতে হবে। তো তারা খুঁজবে যে অন্য কোথাও 25%-এর নিচে সোর্সিং করার কোনো সুযোগ আছে কিনা। সেক্ষেত্রে আপনি ধরেন আফ্রিকার কিছু দেশকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটু প্রমোট করতে চাচ্ছে, তারপর আপনার ল্যাটিন আমেরিকার কিছু দেশকে তারা চাচ্ছে। এখানে ভূ রাজনৈতিক, অর্থনৈতিক কিছু বিষয় আছে, তো সেগুলো যদি হয় তখন হয়তো আমরা একটা সংখ্যায় থাকবো আর কি। আপাতত আমি খুব বেশি একটা যে নেগেটিভ ইম্প্যাক্ট আসবে আমি এটা মনে করি না। এটা হয়তো দীর্ঘমেয়াদী কোনো একটা ইম্প্যাক্ট আমাদের উপর আসতে পারে। কিন্তু এখানে কি আমরা একটু এগিয়ে নিই, যেখানে হচ্ছে আমরা যেটা যে প্রোডাক্টটা হচ্ছে আমরা এক্সপোর্ট করি সেটা হচ্ছে অন্যান্য দেশের তুলনায়, সেটা কিন্তু আমাদের দেশের তুলনায় কোয়ালিটির তুলনায় আমাদের প্রাইসটা অনেক লো থাকে। তো সেই জায়গা থেকে আমরা এগিয়ে থাকবো না? না, সেটা তো বললাম একটু আগে, আমি বললাম যে আমাদের পজিটিভ সাইডটা হচ্ছে যে আমাদের যারা প্রধান প্রতিদ্বন্দ্বী,
চীন, ভারত, তারপর আপনার ভিয়েতনাম, তাদের চেয়ে তো আমরা একটু এগিয়ে থাকবোই। এই যে আমাদের যে করের যে পার্থক্যটা, 2.5% যে পার্থক্যে আমরা কিছুটা এগিয়ে থাকবো। আর বরাবরই বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেরা একটু প্রাধান্য দেয়, বিশেষ করে আপনার একটু লোয়ার এন্ডের প্রোডাক্টে আমরা ভালো করছি আর কি। বিশেষ করে সি ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমরা ভলিউম যে কাজগুলো, এটাতে আমরা সক্ষমতার জায়গায় আছি বা তাদের আস্থার জায়গায় আমরা আছি আর কি। তো সেই জায়গা তো ঠিক আছে, কিন্তু আপনার ওই আমাদের তো নেগেটিভ ইম্প্যাক্টটাও আমাদের মাথায় রাখতে হবে যে আগামীতে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেরা ভিন্ন কোনো দেশের সোর্সিংয়ে যদি যায়, তো সেক্ষেত্রে তো আমাদের কিন্তু এইটাকে আমরা ক্যাশ করে হচ্ছে আরো কিভাবে আগাতে পারি? এটাকে ক্যাশ করে আমাদের ভ্যালু এডিশনে যেতে হবে, পণ্যের বৈচিত্র্যকরণে যেতে হবে, যেটা বরাবরই আমরা বলে আসছি যে আমাদের এখন শুধু ওই যে সস্তা শ্রমের সস্তা পণ্য রপ্তানি করলেই হবে না, আমাদের এখন ফ্যান্সি আইটেম এবং ভ্যালু এডিশনে যেতে হবে, যেগুলো আসলে তারা আমাদের এখানে প্লেস করে না এই অর্ডারগুলো, এগুলো চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া বা অন্য দেশগুলোতেই তারা প্লেস করে আর কি। তো আমাদের এখন টেকনোলজিক্যাল আপগ্রেডেশন তো হচ্ছে, আমাদের এটাকে আরও বেশি অটোমেশনে যেতে হবে, অটোমেশনটাকে বাড়াতে হবে, বাড়ালেই প্রযুক্তির উৎকর্ষতায় আমরাও তাদের কাছে ভ্যালু এডিট যে কাজগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা তাদের পছন্দের তালিকায় থাকবো আর কি। কিন্তু আমাদের যে প্রতিযোগী দেশের জায়গাটা সেটা রয়েছে, আমরা বরাবরই জানি যে চীন এবং ভিয়েতনাম রয়েছে। তো সেই জায়গা থেকে এখন কিন্তু প্রতিযোগী দেশের তালিকায় আরেকটা নাম যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে ভারত। এটা নিয়ে কি বলবেন? সেটা তো একটা বিষয় আছে, ভারত আমাদের প্রতিবেশী এবং তাদের সাথে শ্রমের যে পার্থক্যটা খুব একটা নেই, কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কস্টিং এর বিষয়টাও যদি বলি সেটা খুব কাছাকাছি। এবং তাদের একটা প্লাস পয়েন্ট হলো যে তাদের কাঁচামাল আছে, বিশেষ করে কাঁচা তুলা তাদের কাছ থেকে এই নিয়ে আমরা এটা ফিনিশ করে তারপর আমরা আরএমজি এক্সপোর্ট করি। কিন্তু তাদের তো নিজস্ব কাঁচামাল হিসাবে কাঁচা তুলা আছে, তাদের কেমিক্যাল আছে, মেশিনারিজ আছে এবং তাদের সস্তা শ্রমও আছে। আর তাদের ক্ষেত্রে আপনার ওয়ান স্টপ সার্ভিস আছে, তাদের বন্দর সুবিধা আছে, তাদের আমলাতান্ত্রিক জটিলতা আমাদের মতো তেমনটা নেই। এই সব কিছু মিলিয়ে ভারত এগিয়ে আসছে। ভারত কিন্তু এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নে অ্যাক্সেস পেয়ে গেছে, তাদের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিটাও হয়েছে। তো ওরা তো সেই প্রতিযোগিতার জায়গা থেকে ওরা একটু এগিয়েই আছে। আমি তো সেটা বললাম যে এটা তো আমাদের জন্য অ্যালার্মিং। আমরা সেখানে আমাদের আসলে করণীয় কি? সেখানে আমাদের করণীয় হলো যে আমাদের সক্ষমতা বাড়ানো, উৎপাদনশীলতা বাড়ানো এবং আমাদের প্রযুক্তিগত উৎকর্ষতা, যেটা আপনার অটোমেশনটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। এই বিষয়গুলো অনেকটাই এগিয়ে আসছে আগের চেয়ে, কিন্তু আমরা এখন প্রায় 50% অটোমেশনে চলে এসেছি। আর আমাদের যে ইপিজেড ভিত্তিক যে কারখানাগুলো আছে সেখানে বলা যায় যে শতভাগ অটোমেশনে তারা আছে বলে তারা ভালো ভালো কিছু কাজ পাচ্ছে। ভবিষ্যতে ভারত কি আমাদের জন্য থ্রেট হয়ে উঠতে পারে? হ্যাঁ, অবশ্যই। তারা তো আসলে সব দিক দিয়ে এগিয়ে আছে। এই দিক দিয়ে হয়তো তারা মানে বিশেষ করে ওভেনে তারা তো আমাদের চেয়ে সবসময় এগিয়ে আছে। নিট অ্যাপারেল, যেটা নিট অ্যাপারেলে আমরা তো একটু এগিয়ে গিয়েছি। আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ ভারতের তুলনায় গত 3 দশকে আমরা অনেক দূর এগিয়েছি। হয়তো তারা এই জায়গায় ততটা ফোকাস দেয়নি, কারণ আপনার ওই ওভেনের যে মার্কেটটা এটা অনেক বড় মার্কেট এবং সেখানে ভ্যালু এডিশন বেশি। তারা হয়তো সেই জায়গায় একটু তাদের কনসেন্ট্রেশনটা ছিল। এখন যেহেতু দেখছে যে বাংলাদেশ নিটওয়্যারে বরাবরই দ্বিতীয় স্থানে অবস্থান করছে, এইটা ভারতের জন্য একটা মানে অন্যরকম একটা বিব্রতকর অবস্থা যে একটা ছোট্ট দেশ আমাদের পাশে, তারা মানে বিশ্বে নিট অ্যাপারেলে দ্বিতীয় অবস্থানে থাকে চায়নার পরে, আমরা কেন পারবো না? যার কারণে তারা একটা আলাদা নিট সিটি করেছে গুজরাটে, এবং সেখানে ওয়ান স্টপ সার্ভিসও সামগ্রিক সব ধরনের সুযোগ সুবিধা সরকার থেকে তারা পাচ্ছে তাদের উৎপাদনকারীরা। তো এই সুযোগের কারণে আমি মনে করি ভারত খুব শীঘ্রই আমাদের একটা প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। চীন এবং ভিয়েতনামের সাথে ভারতকেও কাউন্ট করতে হবে। যেহেতু আমরা জানি যে আসলে ভারত আমাদের প্রধান প্রতিযোগী হতে পারে, তো সেই জায়গা থেকে তো আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করা উচিত। অল্টারনেটিভ কোনো চিন্তা কি হচ্ছে আমরা করতে পারি? অল্টারনেটিভ চিন্তা করতে গেলে তো আপনাকে র মেটেরিয়ালের সোর্সিংটা আপনার ইন হাউস থাকতে হবে। আমাদের সবচেয়ে বড় সেটব্যাক তো হচ্ছে যে আমাদের র মেটেরিয়াল, যেটা আপনার একদম কাঁচা তুলা, যেখান থেকে আপনার ফিনিশ প্রোডাক্টের মেইন উৎসটা, সেই উৎসটা আমাদের হাতে নেই। তো এইটা যেহেতু আমাদের হাতে নেই, আমরা এই জায়গায় একটু পরনির্ভরশীল।
হয় ভারত থেকে আমাদের কাঁচা তুলা আনতে হয়, না হলে আফ্রিকান কান্ট্রি থেকে অথবা সিএস কান্ট্রি থেকে আনতে হয়। তো এই জায়গায় আমরা একটু পিছিয়ে আছি। তবে একটা ভালো দিক হলো যে খুব সাম্প্রতিককালে সরকার কর্তৃক একটা ইনসেন্টিভের ব্যবস্থা করা হয়েছে, যেটা বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পর উনি একটা খুবই সুন্দর প্রস্তাবনা দিয়েছেন যে দেশীয় সুতা দিয়ে যদি আপনার আমাদের ফিনিশড প্রোডাক্টটা তৈরি করে রপ্তানি করা হয়, সেক্ষেত্রে 1.5% যে প্রণোদনা ছিল সেটাকে 5% নিয়ে আসা হবে। এই যে 3.5% বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে হবে কি আমাদের ভারত নির্ভরতাটা কমে যাবে। আমরা ভারত থেকে যে আমরা ইয়ানটা আনতাম আর কি, ফিনিশড ইয়ান যেটা আনতাম সেটা এখন নিজেদের, কিন্তু কাঁচা তুলার যে সোর্সিং এটা কিন্তু আমাদের দেশে তো কাঁচা তুলার সোর্সিংটা নাই। আমাদের যে ইন্টারনাল যে চাষাবাদের মাধ্যমে যেই তুলাটা উৎপাদিত হচ্ছে সেটা টোটাল কনজামশনের মাত্র 2-3% আমাদের চাহিদা মিটায়। তো এইটা দিয়ে তো আমরা আসলে মানে আমাদের রপ্তানির বিষয়টাকে আমরা নির্ভর করতে পারি না, যার কারণে আমাদের এই জায়গায় আমাদের যে পার্থক্যটা দাঁড়াবে এই জায়গায় যে কাঁচা তুলা সোর্সিংয়ে আমরা যদি বাইরে থেকে আনি, ইন্ডিয়ার সাথে আমাদের 20-25 সেন্টের যে ডিফারেন্স থাকবে, এটাকে কমিয়ে আনার একটা উপায় থাকতে পারে। সেটা হলো যে আমাদের উৎপাদনশীলতা, অটোমেশন এবং আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে হবে। যেহেতু আমাদের আসলে যুক্তরাষ্ট্র বড় বাজার, তো যুক্তরাষ্ট্র হচ্ছে সদ্য আমাদের যে একটা শুল্ক কাঠামো একটা ঘোষণা দিয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটি ব্রেক নিয়ে আসছে। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সাথেই থাকুন। আবার স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য, তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আমরা কথা বলছিলাম মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সারের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আবারও ফিরছি তার সঙ্গে আলোচনায়। বিরতির আগে আপনি বলছিলেন যে আমরা ইন্ডিয়া থেকে, যেহেতু আমরা তুলার জন্য ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট অনেকটাই, এবং ওরা এই জায়গাটাতে আসলে স্বাবলম্বী। তো সেখানে সদ্য মার্কিন তুলায় উৎপাদিত বাংলাদেশের তৈরি পোশাকের একটি অংশ শুল্ক থেকে অব্যাহতি পেতে পারে, এরকম একটি প্রস্তাবনা রয়েছে। তো আমরা সেক্ষেত্রে ইন্ডিয়া নির্ভরতা কমিয়ে আমরা সেটা যুক্তরাষ্ট্রের দিকে কেন ঝুঁকছি না, যেহেতু আমরা এখানে একটা শুল্কমুক্ত একটা প্রবেশাধিকার পাচ্ছি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বিষয়টি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের তুলা থেকে যদি আমরা এনে আমরা এটাকে ফিনিশ করে রপ্তানি করলে পরে আমাদের যে ট্যাক্স ওয়েভারের যে কথাটা যুক্তরাষ্ট্র থেকে বলা হচ্ছে, সেটা প্রক্রিয়াধীন, এটা এখনো কার্যকরী হয় নাই। এটা টিকিউআর একটা চুক্তির আওতায় 4টা দেশকে এই ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। তো সেটা এখনো প্রক্রিয়াধীন। তবে বিষয়টা হলো কি যে এখানে একটা টাইম ফ্যাক্টর জড়িত। আপনি জানেন যে প্রায় 1-1.5 মাস 2 মাস লাগতে পারে ওখান থেকে তুলা এনে প্রসেস করে আবার রপ্তানি করা। আর যুক্তরাষ্ট্রের যে তুলা সেটা নিশ্চয়ই ভালো, সব দিক দিয়ে সব প্যারামিটারই তারা খুবই বেস্ট কোয়ালিটি নিঃসন্দেহে, কিন্তু তাদের প্রাইসটা অনেক ডিফারেন্স থাকে, প্রায় 25-30 সেন্টের ডিফারেন্স থাকে ইন্ডিয়া এবং আপনার আফ্রিকান তুলার সাথে। প্রাইসের জায়গাটা যদি একটু নিয়ে আসি, যে আপনি বলছিলেন যে ইন্ডিয়া এবং আমেরিকার সাথে যদি প্রাইসের ডিস্টেন্সটা অনেক বেশি, 25 থেকে 30 সেন্টের মতো, কিন্তু ওয়েস্টেজের পরিমাণটা তো কমে আসবে। এটা একটা ভালো দিক। আমি ওই কথায় আসছিলাম যে ওয়েস্টেজ এবং ময়েশ্চার লেভেলটা অনেক কম, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রসেস লসটা কম হয়ে যায়। তো সেক্ষেত্রে হয়তো সেটা যদি আপনার একটা রানিং প্রসেস হয়, যে আমরা একটা কন্টিনিউয়াসলি একটা সাপ্লাই চেইনকে যদি ঠিক রাখতে পারি যুক্তরাষ্ট্রের সাথে, যদিও এটা সময় সাপেক্ষ ব্যাপার, 1-1.5 মাস 2 মাস লাগবে, আর ইন্ডিয়া থেকে এত 7 দিনে আমি নিয়ে আসতে পারি, আরও কম সময় আনা যায়। তো সেই ক্ষেত্রে যদি ওই ফ্যাসিলিটিসটা আসে যে না ঠিক আছে, আমরা এই যে 10% যে ট্যাক্সটা আমরা ওয়েভার করে দেবো, এছাড়াও আমাদের সাথে আপনার যে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই বাণিজ্য চুক্তির আওতায় কিন্তু এই ধরনের প্রস্তাবনা দেয়া আছে। শুধুমাত্র এটা তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে নয়, অন্যান্য ফার্মাসিউটিক্যাল, সিরামিক বা অন্যান্য পণ্যের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিসের কথা কিন্তু বাণিজ্য চুক্তিতে বলা আছে। সেটা হয়তো ধারাবাহিকভাবে ভবিষ্যতে এটা হয়তো হবে, সেটা আমরা এখনও এটা ট্রায়াল অ্যান্ড এরর পর্যায়ে আছে। আমরা এখনও এটাকে ওইভাবে পরীক্ষায় উত্তীর্ণ হইনি বা পরীক্ষায় আমরা এখনও পৌঁছতে পারিনি। তো দেখা যাক সেটা
যুক্তরাষ্ট্র চাবে যে ট্রেড ডিফিসিটটা কমিয়ে আনার জন্য জি। তাদের ইম্পোর্টের চেয়ে তাদের এক্সপোর্ট যাতে বেশি হয়, এটা তো স্বাভাবিকভাবে দুই দেশের একটা বাণিজ্য নীতিমালার আলোকে সবাই সবার স্বার্থের কথা ভাবলে পরে তাই হয়। তো আমরাও চাবো যে একটা উইন উইন সিচুয়েশনে যাওয়ার জন্য, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই। দেখা যাক যেই প্রস্তাবনাটা আসবে সেই প্রস্তাবনার আলোকে আমাদের সাপ্লাই চেইন এবং আমাদের তাদের সাথে যে প্রাইস ডিফারেন্সটা, এইটা যদি একটা সহনীয় পর্যায়ে থাকে তাহলে হয়তো আমরা যে আমাদের একটা ভয়ভীতি ছিল যে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে সেই তুলা দিয়ে পণ্য তৈরি করে এক্সপোর্ট করে আমরা কতটা ভালো করতে পারবো, সেটা যদি আসলে একবার এস্টাবলিশড হয়ে যায় এবং আমাদের যদি এটা ভবিষ্যতে যদি আমরা দেখি যে না এটা লাভজনক, তাহলে তো আমি মনে করি যুক্তরাষ্ট্রের কাঁচামালের একটা বড় বাজার বাংলাদেশে তৈরি হবে। জি, আসবো একটু গ্যাস প্রসঙ্গ নিয়ে। সদ্য যেটা নিয়ে সবচেয়ে বেশি সাফারার হচ্ছে আসলে প্রত্যেকটা এই যে শিল্পাঞ্চল থেকে শুরু করে সব জায়গায়, এটা নিয়ে আপনারা এই মুহূর্তে কি ধরনের প্রবলেম ফেস করছেন? গ্যাসের সমস্যা তো এটা মানে অনেকদিন ধরে চলে আসছে। এটা আপনি জানেন যে আমাদের এই তৈরি পোশাক শিল্প বলেন আর অন্যান্য পোশাক যে শিল্পগুলোর কথাই বলেন না কেন, এগুলোর মেইন জ্বালানির একটা বড় অংশ তো হলো গ্যাস। তো গ্যাসের এই প্রাপ্যতাটা আপনার অনেক কম। আমাদের মিনিমাম আপনার ধরেন 4 থেকে 5 PSI হলে পরে একটা ফ্যাক্টরিকে রান করা সম্ভব। এখানে 2-2.5 PSI থাকে। এটা দিয়ে আমরা 24 ঘন্টা আমাদের যে ফ্যাক্টরি রান করানো সম্ভব হয় না। তখন আমাদের LNG অথবা CNG বা যাই হোক এগুলোকে আমরা গ্যাস চেম্বারের মাধ্যমে ব্যয়বহুলভাবে আমাদের উৎপাদন করতে হয়, যেখানে উৎপাদন খরচ বেড়ে যায়। তো এই জায়গায় আমাদের যে প্রস্তাবনা সরকারের কাছে যেটা আমরা রেখেছি আগে থেকেই, সেটা হলো যে আমাদের নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য বাপেক্সের নতুনভাবে যে কূপ উত্তোলনের মাধ্যমে নতুন গ্যাসের উত্তোলনটাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আর আমাদের যে LNG টার্মিনাল যেটা আছে চিটাগাংয়ে, এখানে কিছু মেকানিক্যাল প্রবলেমের কারণে আপনার এই যে স্বাভাবিক যে ডোমেস্টিক এবং এই যে আপনার যানবাহনে যে গ্যাসের যে ঘাটতিটা এখন দেখা দিচ্ছে, এটা যান্ত্রিক ত্রুটির কারণেই হয়েছে। এটা আশা করা যায় যে সরকার বলেছে যে শীঘ্রই হয়তো সেটার একটা সমাধানে চলে আসবে। কিন্তু দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট, বিশেষ করে গ্যাস সংকটের জন্য নতুন গ্যাস কূপ খনন করে গ্যাসের সরবরাহ বাড়ানোর কোনো বিকল্প নেই। আচ্ছা, আমরা শেষের দিকে চলে এসেছি। একেবারে শর্টলি জানতে চাইবো যে আমরা আসলে এই যে নতুন বাজার কেন ধরছি না, সেটা ব্রাজিল, আর্জেন্টিনা বা মধ্যপ্রাচ্যের একটা বাজারও হচ্ছে, সেটা থাকতে পারে। তো এই অল্টারনেটিভ বাজারটাকে হচ্ছে আমরা ধরার চেষ্টা করছি। একদম ধরছি না এটা বলা ঠিক নয়। আমরা নতুন বাজার সম্প্রসারণের দিকে কিন্তু সবসময় আমাদের একটা নজর আছে, সরকার এই দিকে গুরুত্ব দিয়ে আসছে। আমাদের এখন টার্গেটের মধ্যে আছে আপনার ব্রাজিল, তারপর আপনার ওই যে ল্যাটিন আমেরিকার যে বড় বড় কিছু বাজারগুলো আছে, মিডল ইস্টে আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি আছে, আফ্রিকাতে আছে, রাশিয়ার একটা বড় মার্কেট আছে, আর আমাদের কাছাকাছি তো আপনি ধরেন চীন, তারপর কোরিয়া, জাপানে কিন্তু আমাদের একটা বড় বাজার আছে, সেখানে কিন্তু আমাদের কিছু গুডস যাচ্ছে। তো এটাকে আরও বেশি আমাদের সম্প্রসারণ করার উপর গুরুত্ব আরও বেশি করতে হবে, সেটার দিকে এখন আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কারণ একক বাজারের উপরে নির্ভরশীলতা আগামী দিনে বাণিজ্যের ক্ষেত্রে একটা ঝুঁকি হয়ে থাকতে পারে। এটা আমরা মনে করছি। একক বাজার এবং একক পণ্য, সেখানে ডাইভার্সিফিকেশনটাও হচ্ছে জরুরি এই মুহূর্তে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।